এটু নেভার লার্নিংসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভকামনা। আশা করছি সবাই অসংখ্য ভালো আছো। আজকে আমরা পর্ব নং 13তে শিখাবো হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য তোমাদের এই 9.1, 9.2 এবং অধ্যায় 10-এর ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট এবং অধ্যায় 16 ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এই পিথাগোরাসের উপপাদ্য এবং বৃত্তের জন্য অনেক ইম্পর্টেন্ট পিথাগোরাসের উপপাদ্যটা। ইভেন ত্রিভুজের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, মানে জ্যামিতির জন্য অনেক ইম্পর্টেন্ট এটা। পিথাগোরাসের উপপাদ্যটা আমরা আজকে শেখাবো হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে সেটা হচ্ছে লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা আজকে সেই সূত্রটা শিখাবো। দেখো সূত্রটা কি, অতিভুজ এর উপরে স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, আমরা আজকে তোমাদেরকে এই সূত্রটা বোঝাবো, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন অতিভুজ কোনটা, লম্ব কোনটা এবং ভূমি কোনটা, এদের সাথে তোমাদের হচ্ছে ত্রিকোণমিতিতে যেসব অপশন আছে কি কি, সাইন, কস, কট, ট্যান, সেক, এই কসেক, এইগুলোর কি সম্পর্ক সেইগুলো নিয়ে আজকের ক্লাসটা বিস্তারিত আমি বোঝাবো। দেখো এইটা বোঝানোর আগে তোমাদের কিন্তু অবশ্যই খুবই মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখতে হবে, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। ঠিক করে সবাই দেখো, আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই। অবশ্যই সমকোণী ত্রিভুজ হতে হবে কিন্তু। ঠিক করে সবাই দেখো, দেখো যদিও চিত্রটা অতটা ভালো না, আমি ভালো আঁকতে পারি না, তাও একটু যথেষ্ট পরিমাণে হয়েছে, মাপটা ঠিক নাই তাও একটু হয়েছে একটা চিত্র। আমি এইটাকে ধরি এ, এটাকে ধরি বি, এটাকে ধরি কি সি। সমকোণী ত্রিভুজের একটা চিহ্ন না দিলে সমকোণী ত্রিভুজ মানায়ও না, একটা চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, সবাই এখন দেখো এইটা কি একটা সমকোণী ত্রিভুজ। এটা কি সমকোণী ত্রিভুজ। আচ্ছা এটা লিখতাম না, সমস্যা, তোমরা অবশ্যই বুঝতেই পারছো। এখন দেখো সমকোণী ত্রিভুজের যেটা 90 ডিগ্রি, ঠিক আছে, যেটা কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি এর অপোজিট হচ্ছে অতিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজে যেই কোণটা 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রির অপোজিট হচ্ছে অতিভুজ। আমরা সমকোণী ত্রিভুজের সংজ্ঞা কি জানি, যে ত্রিভুজ একটি কোণ 90 ডিগ্রি হবে, তাই না, সেটাকে আমাদের সমকোণী ত্রিভুজ। সো দেখো সেই 90 ডিগ্রি এর অপোজিট যেই বাহুটা সেটা কি আমাদের অতিভুজ। ঠিক আছে, এটা 90 ডিগ্রি এর অপোজিট বাহু কি অতিভুজ। এখন এইটা কি কোণ, তাই না, যদি কোণ এইখানে থাকে তাহলে দেখো ঠিক করে, কোণের অপোজিট বাহু হচ্ছে তোমার কি, কোণের অপোজিট বাহু হচ্ছে লম্ব। আবার বলছি, 90 ডিগ্রির অপোজিট বাহু হচ্ছে অতিভুজ এন্ড কোণের অপোজিট বাহু হচ্ছে লম্ব। তাহলে দেখো লম্ব পেলাম, অতিভুজ পেলাম, যেইটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে আমাদের ভূমি। ঠিক আছে, ঠিক করে তোমরা সবাই এইটা দেখো, আমরা কি বললাম, 90 ডিগ্রি এর অপোজিট বাহু অতিভুজ এন্ড কোণের অপোজিট বাহু হচ্ছে লম্ব। তাহলে আমরা লম্ব পেলাম এবং অতিভুজ পেলাম, তাহলে এইটা কি পাবো আমরা, ভূমি। ঠিক আছে, এখন দেখো যদি ত্রিভুজটা যদি এইরকম হয়, ঠিক সেম আমি যে প্রসিডিউর দেখালাম সেটাই। দেখো 90 ডিগ্রির অপোজিট বাহু কি অতিভুজ। ঠিক আছে, এবং যদি কোণ এইখানে না হয়ে যদি আমি কোণ এইখানে দেই,
তাহলে কোণের অপোজিট বাহু কি? লম্ব। এই তাহলে এই বাহুটা হবে লম্ব, এবং যেইটা অতিভুজের লম্ব পেলাম, তাহলে বাকি থাকলো কি আমাদের ভূমি। ঠিক আছে, তখন এইটা হবে আমাদের ভূমি। এইটা মনে করো না যে ভূমি সবসময় নিচেই হবে এবং লম্ব মানে সবসময় যেটা খাড়া থাকে সেটাই হবে, জীবনেও না। আবার বলছি যে কোণের কোণ যেই সাইডে থাকবে সেই সাইডের অপোজিট বাহু হচ্ছে লম্ব, এন্ড যেই সাইডে 90 ডিগ্রি থাকবে সেই 90 ডিগ্রি অপোজিট বাহু হচ্ছে অতিভুজ। ঠিক আছে, কোণ বলতে 90 ডিগ্রি ছাড়া যে কোনো মান হতে পারে, 90 ডিগ্রির নিচে যে কোনো যেই মানগুলো হবে সেগুলো কি আমাদের এরকম। দেখো এই কোণের অপোজিট বাহু কি? লম্ব। এটা কিন্তু 90 ডিগ্রি না, 90 ডিগ্রি অপোজিট বাহু সবসময় হবে অতিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, বিকজ সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি বেশি জীবনে হবে না। সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি বেশি কেন হবে না? বিকজ ত্রিভুজে তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু একটা কোণ 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে অপর দুইটা কোণ কখনোই 90 ডিগ্রির বেশি হবে না, 90 ডিগ্রির কম হবে। বুঝা গেল বিষয়টা? দেখো 90 ডিগ্রি অপোজিট বাহু কি? অতিভুজ, এন্ড কোণের অপোজিট বাহু হচ্ছে লম্ব। এখন দেখো একটা বিষয়, যদি এরকম একটা ত্রিভুজ আমি আঁকলাম, সাপোজ এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এটা কি আমার 90 ডিগ্রি, তাই না? এটা আমার কি 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি অপোজিট বাহু কি এখানে কি হবে? তাহলে অতিভুজ। এবং এইটা যদি আমি ধরি কোণ, এই কোণের অপোজিট বাহু কি? লম্ব। এখন বাকি থাকলো কি? এটা হচ্ছে আমাদের ভূমি। ঠিক আছে, আশা করছি সবাই লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটা বুঝতে পারছো। সো দেখো সূত্রটা কি? এই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। একটা একটা সভ্য সমকোণী ত্রিভুজের মান কত হবে জানো? এই অতিভুজ স্কোয়ারের যেই মান হবে, লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারের যোগফল সেটার সমান হবে। যেরকম অতিভুজ সাপোজ আমি দিলাম 13-র উপর স্কোয়ার, তাহলে লম্ব হবে, তাহলে দেখো ভূমি আর লম্ব দেখো তাহলে কথা হিসাব করো, লম্ব হবে তাহলে 12 স্কোয়ার প্লাস ভূমি হবে হচ্ছে 144, আর তাহলে এখানে হবে তাহলে 5-এর উপর স্কোয়ার। ঠিক আছে, ঠিক করে দেখো 13 স্কোয়ার সমান কত? 169। 12 স্কোয়ার সমান কত? 144 প্লাস 5 স্কোয়ার সমান কত? 25। সো 169 ইকুয়াল টু 169। ঠিক আছে, এইভাবে একটা সভ্য এই তোমার এই সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। সভ্য সমকোণী ত্রিভুজ হচ্ছে এইটাই যে এই অতিভুজের যেই মান হবে লম্ব আর ভূমির, মানে অতিভুজ স্কোয়ারের যে মান হবে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার সেটার সমান হবে। আশা করছি সবাই এই লাইনটা খুবই ভালোভাবে বুঝতে পারছো। এখন আরেকটা ভাই বুঝে দিই, যেরকম অতিভুজ সাপোজ হলো 10, তাহলে 10-এর উপর স্কোয়ার। অতিভুজ আমি মনে করলাম 10, তাহলে লম্ব আমি ধরি হচ্ছে 8-এর উপর স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে ধরলাম 6-এর উপর স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ অতিভুজের মান হচ্ছে 10, লম্বর মান হচ্ছে 8, এইটা ভূমি মান হচ্ছে 6। তাই দেখো 10-এর উপর স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার প্লাস 6, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার তাহলে সমান কত? 10 স্কোয়ার মানে কি? 100। তারপর দেখো 8-এর উপর স্কোয়ার মানে কি? 64, 6 কত হয়? 36। অতএব 100 ইকুয়াল টু 100 মিলে গেল। দেখছো বিষয়টা? আমি আবার বলছি, সভ্য সমকোণী ত্রিভুজ পিথাগোরাস উপপাদ্য মতে কি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে একটা সভ্য সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তারপরে সবাই দেখো আমরা তাহলে এখন বুঝলাম যে অতিভুজ কি, লম্ব কি, ভূমি কি। এখন এইটার সঙ্গে ত্রিকোণমিক যেইগুলা অপশন আছে, যেই কয়টা, যেরকম সাইন, কস, কট, কসেক, সেক, ট্যান, এইগুলার কি সম্পর্ক ওইটা এখন আমি এখানে বুঝাবো সুন্দর করে। সবাই একটু এখানে দেখো, আমরা ত্রিকোণমিক মানগুলো সব কি কি জানি বলো তো? সাইন থিটা, তারপরে কি আছে? সাইন থিটা এর অপোজিট কি? কসেক থিটা, তাই না? তারপরে দেখো ট্যান থিটা এর অপোজিট কি? কট থিটা, তাই না? তারপরে দেখো সেক থিটা এর অপোজিট কি? কস থিটা, তাই না? বিষয়টা কিন্তু ঠিক এইটাই। ঠিক আছে, এখন তোমরা সবাই একটা বিষয় দেখতে পারো এখানে। দেখো আমি এখন 3-4টা সেন্টেন্স এখানে লিখবো, তাহলে তোমাদের বুঝতে এটা সুবিধা হবে।
দেখো আমি এখানে তিনটা সেন্টেন্স লিখেছি, কি কি তোমরা একটু এখানে দেখতে পারো। সাগরে লবণ অতি, কবরে ভূত অতি, টেরা লম্বা ভূত। এগুলো হচ্ছে এক প্রকার মনে রাখার একটা উপায়, বিকজ সাইন টেন সেক কসেক কট কস এইগুলার অতিভুজ লম্ব ভূমি এগুলোর মান অবশ্যই মনে রাখা কঠিন সাধ্য হতে পারে। এই জন্য খুবই সহজে আমি কয়েকটা পদ্ধতি এখানে দেখিয়ে দিচ্ছি। এই পদ্ধতি আমার টিচার আমাকে দেখিয়েছিল। এই পদ্ধতি যদি তোমরা দেখতে পারো তাহলে অবশ্যই তোমরা এই সূত্রটা খুবই ভালোভাবে মুখস্থ করতে পারবে। একটা জিনিস তোমরা দেখো, সাগরে লবণ অতি, সাগরে আগে কি আছে দন্ত স, অতএব কি সাইন থিটা ইকুয়াল টু লম্ব, লতে লম্ব অতিতে অতিভুজ, অতএব সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। দেখো সাইন থিটা সমান তাহলে কি অতিভুজ বাই লম্ব, যদি অতিভুজের মান যদি হয় 13, সাপোজ লম্বর মান আমি দিলাম হচ্ছে 13 হলে 169, তার লম্ব হবে 12 আর ভূমি হবে হচ্ছে 5। ঠিক আছে, দেখো ঠিক করে যদি এইরকম হয় তাহলে সাগরে লবণ অতীত সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটা এর মান তাহলে ঠিক কত হবে দেখো, লম্ব বাই অতিভুজ মানে কি, লম্বের মান হচ্ছে 12, অতিভুজের মান হচ্ছে 13। ঠিক আছে, অতএব সাইন থিটা সমান হবে হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ 12/13। যদি অতিভুজের মান 13 হয় লম্বের মান 12 হয় তাহলে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু 12/13। ঠিক আছে, যদি এখানে 10 থাকতো আর এখানে 8 থাকতো তাহলে তো 10/8, যদি যে মান দেওয়া থাকবে সেই মানই এখানে হবে। যদি সাপোজ এখানে দিলাম x, এখানে দিলাম হচ্ছে 1/x, তাহলে x/1/x যেটা মান হয় সেটাই। ঠিক আছে, না এখানে দিলাম x আর এখানে দিলাম হচ্ছে y, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি হবে x/y। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো এটা। ঠিক তেমনি এখন দেখো একটা বিষয় যে সেটা মিটে গেল। দেখো সাইন থিটা যদি হয় লম্ব বাই অতিভুজ তাহলে কসেক থিটার সমান কত হবে, একটা দেখে দিই তাহলে বাকিগুলো তোমরা দেখতে পারবা। আমরা কি জানি কসেক থিটার সমান হচ্ছে 1/sin থিটা, তাই না? এখন দেখো সাইন থিটা এর মান কি লম্ব বাই অতিভুজ, সুন্দরভাবে এখন এখানে লিখে দেই কসেক থিটা ইকুয়াল টু হচ্ছে 1 লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এখন দেখো সো এখানে সেম ভাবে কসেক থিটা আমি দিয়ে দেবো, দিয়ে এই সাইড এখন যাই, সুন্দরভাবে এখানে দিয়ে দিব কি কসেক থিটা ইকুয়াল টু কি 1 এর এখানে কি আছে ভাগ 1 ভাগ লম্ব বাই অতিভুজ, তাই না? অতএব এখন দেখো কসেক থিটা সমান তাহলে কি হবে, এখন 1 ইনটু গুণ থাকলে ভাগ থাকলে কি হয়, গুণ হওয়ার পর নিচে উপরে উপরে যাবে নিচে, অতি যাবে উপরে অতিতে অতিভুজ যাবে উপরে আর লম্ব আসবে কি নিচে। এখন দেখো কোনো কিছু 1 দিয়ে গুণ করলে সেটাই হয়, অতএব কসেক থিটা ইকুয়াল টু হচ্ছে অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, ঠিক করে সবাই এখন দেখো আমি ঠিক কি বুঝলাম। দেখো সাইন থিটা যদি হয় লম্ব বাই অতিভুজ তাহলে অবশ্যই সাইনের অপোজিট কি কসেক থিটা। তোমরা চিত্র বের করো, চিত্রতে খুবই সুন্দরভাবে দেখে দিয়েছি সাইন থিটার অপোজিট হচ্ছে কসেক থিটা, তাহলে অবশ্যই কসেক থিটা ইকুয়াল টু হবে অতিভুজ বাই লম্ব। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক এটা হবে উল্টা। ঠিক আছে, তাহলে কসেক থিটা সমান কি অতিভুজ বাই লম্ব, তাই না? আশা করি সবাই এইটা সবাই বুঝতে পারছো। দেখো ঠিক এটার উল্টা, তাহলে আমরা সাইন থিটা সমান কি পেলাম অতিভুজ লম্ব বাই অতিভুজ 12/13, তাহলে সুন্দরভাবে দেখে দিই এখানে, তাহলে কসেক থিটা সমান তাহলে আমরা কি পেলাম অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ সমান 13, এখানে সুন্দরভাবে হবে 13/12। ঠিক আছে, আশা করছি সবাই এই লাইনটা সবাই বুঝতে পারছো। তারপরে চলো আমরা দেখি কবরে ভূত অতি, কসটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। সরি এখানে একটা লাইন মিটে গেছে, দেখো একটু কবরে ভূত অতি
দেখো ক পরে কি ক, সি এর উচ্চারণ মাঝে মধ্যে কি হয় ক কিন্তু হয়, যেরকম দেখো ক্যাট ক্যাট, দেখছো সি এর উচ্চারণ কি ক উচ্চারণ কিন্তু হয়। তাহলে ক পরে তাহলে এখানে কি থাকে কস, কস থিটা। দেখো ঠিক করে কবরে ভূত অতি, অতএব cos থিটা ইকুয়াল টু ভূতে কি ভূমি, অতিতে কি অতিভুজ। কবরে ভূত অতি cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। কবরে তো ভূত বলতে মানে জিন ফুরি, ওটা অন্য কাহিনী, রূপকথার কাহিনী চলে যায়। দেখো কবরে ভূত অতি cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাই দেখো cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে আমি এখানে দেখে দিব, তাহলে এখানে দিয়ে দিই cos থিটা ইকুয়াল টু তাহলে কত, দেখো ভূমি কত ধরেছি আমি এখানে 5, অতিভুজ কত ধরেছি 13, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ আর ভূমি কত 5, অতিভুজ হচ্ছে 13, এইটা হচ্ছে আমাদের cos থিটার মান। যদি ভূমির এখানে x থাকতো এবং অতিভুজের এখানে y থাকতো তাহলে কি হতো, দেখো ভূমি বাই অতিভুজ তাহলে x বাই y হতো। ঠিক আছে, আশা করছি সবাই তোমরা এই লাইনটা সবাই বুঝতে বুঝতে পারছো। এখন দেখো তারপরের লাইনে দেখো sec থিটা, দেখো আমি দেখে দিয়েছিলাম পর্ব একই cos থিটার অপোজিট সাইডে কি আছে sec থিটা। দেখো ঠিক করে sec থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই cos থিটা, তাই না? আমি দেখালাম কি sin থিটার সমান লম্ব বাই অতিভুজ, তো cosec থিটা কি sin থিটার অপোজিট, যদি অতিভুজ বাই লম্ব হয় তাহলে তোমার cos থিটা যদি হয় ভূমি বাই অতিভুজ তাহলে sec থিটা হবে কি অতিভুজ বাই ভূমি, তাই না? আশা করছি সবাই এই লাইনটা ভালোভাবে বুঝতে পারছো। এখন তোমরা সবাই দেখো তাহলে sec থিটার মান তাহলে কত হবে এখানে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত 13, 13 বাই হবে হচ্ছে সুন্দর করে 5। ঠিক আছে, ঠিক সেম ভাবে দেখো যদি এরকম থাকতো অতিভুজ ওই থাকতো y, ভূমি যদি x, তাহলে কত হতো sec থিটা সমান y বাই x। ঠিক cos থিটার উল্টা, বিকজ cos থিটা ইকুয়াল টু 1 বাই sec, বিকজ sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা, মানে ঠিক এটার অপোজিট। ঠিক আছে, তারপরে দেখো টেরা লম্বা ভূত, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। একটা জিনিস দেখো টেরা, টেরালে কি টি, তে কি টি, tan থিটার টি টি, লম্বায় যে লম্বতে কি হয় লম্বায় তো দিয়েই দেওয়া আছে লম্ব, লতে লম্ব, ভূতে ভূমি, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে দেখো এইটুকুন মিটিয়ে দিই। দেখো লম্ব বাই ভূমি, আমরা tan থিটার মান কি ধরেছে এখানে, tan থিটার মান দেখো সরি লম্বের মান আমরা কি ধরেছি 12, ভূমি মান ধরেছি 5, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অতএব এখানে হবে 12 বাই 5। সুন্দরভাবে আমরা এখানে লিখে দিব কি 12 বাই 5, বিকজ tan থিটা লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 12, ভূমি হচ্ছে 5, সো tan থিটা ইকুয়াল টু 12 বাই 5। যদি এখানে ধরতাম x, এটা যদি ধরতাম y, তাহলে কত হতো, দেখো লম্ব বাই ভূমি, তাই দেখো লম্ব সমান x, ভূমি y, তাহলে হতো x বাই y, বিকজ tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক সেম অবিকল ভাবে দেখো tan থিটার অপোজিট কি দেওয়া আছে এখানে cot থিটা। আমরা কি জানি cot থিটা, আমরা কি জানি দেখো tan থিটার অপোজিট ভার্সনে কি দেওয়া আছে, আমরা দেখিয়ে দিয়েছিলাম পর্ব একই cot থিটা। দেখো ঠিক করে যদি sin থিটা লম্ব বাই অতিভুজ এন্ড cos থিটা এটাই ঠিক উল্টো অতিভুজ বাই লম্ব হয়, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ এবং cos থিটার অপোজিট কি sec থিটা সমান অতিভুজ বাই ভূমি হয়, তাহলে অবশ্যই tan থিটা সমান যদি হয় লম্ব বাই ভূমি, তাহলে অবশ্যই cot থিটা সমান হবে ভূমি বাই লম্ব, ঠিক এটার কি উল্টা। ঠিক আছে, আশা করছি সবাই এই লাইনটাও খুবই ভালোভাবে বুঝতে পেরেছো, ভূমি বাই লম্ব। এখন সব একটা বিষয় দেখো আমরা কি পেলাম, তাহলে cot থিটার মান তাহলে এখানে তাহলে কত হবে, tan থিটার সমান কি লম্ব বাই ভূমি মানে কি 12 বাই 5, আর cot থিটার সমান কি ভূমি বাই লম্ব, ভূমির মান কত 5, লম্বের মান কত 12, তাহলে এখানে সুন্দর আমরা এখানে লিখে দেব 5 বাই 12, বিকজ 5 হচ্ছে আমার ভূমি
আর 12 হচ্ছে লম্ব ভূমি, বাই লম্ব হচ্ছে আমার cot থিটা, অতএব 5/12। যদি এরকমই যুদ্ধ যদি লম্ব x ভূমি যদি y ধরি তাহলে কত হবে? cot থিটা সমান হবে y/x, বিকজ y হচ্ছে ভূমি আর x হচ্ছে লম্ব। ঠিক আছে, এইটাই ছিল হচ্ছে আমাদের এই লম্ব ভূমি অতিভুজ এই রকম যত টাইপের ম্যাথ আছে এইভাবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো যে পিথাগোরাসের উপপাদ্যটা কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এন্ড তারপরে এই সমকোণী ত্রিভুজ অবশ্যই দরকার হবে পিথাগোরাসের এই উপপাদ্যের জন্য। দেখো, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আশা করছি এই লাইনটুকুন এবং চিত্রটা সবাইকে ক্লিয়ার করতে পেরেছি। এবং তারপরে ত্রিকোণমিতি যেই কটা অপশন দেওয়া আছে সেইগুলো দেখো, সাইন ট্যান সেক কসেক কট কস, এই ছয়টার সঙ্গে এই পিথাগোরাস উপপাদ্যের কি সম্পর্ক, কোনটা কি সম্পর্ক সেটা অবশ্যই তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবং কখন কোণ থাকলে অতিভুজ, কখন কোণ থাকলে লম্ব, কত ডিগ্রি কোণ থাকলে অতিভুজ, কত ডিগ্রি কোণ থাকলে লম্ব, ভূমি কি থাকলে ভূমি, অবশ্যই সকল কিছুর মান বুঝিয়ে দিতে পেরেছি। দেখো আবার বলছে স্বচ্ছ সমকোণী ত্রিভুজে কিন্তু এইরকম ভাবেই কিন্তু আঁকতে হবে। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই এই মানটা খুবই ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। এই সূত্রটা চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি খুবই স্বচ্ছভাবে নিখুঁতভাবে প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি তোমাদের আজকের এই ক্লাসটায় তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকন অন অন করে দিবে। সরি, মিটে গেছে এটা। অবশ্যই তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবে এবং বেল আইকন অন করে দিবে। এরকম ভাবে সহজভাবে সকল কিছু বুঝিয়ে দিব তোমাদেরকে, যেন তোমরা সহজেই ত্রিকোণমিতি সহ যত পরিমাণ ম্যাথ আছে ম্যাথের সূত্র সকল ম্যাথ ভালোভাবে বুঝিয়ে দিব, যেন তোমরা সহজেই আয়ত্ত করতে পারো। সো সবাইকে ধৈর্য সহকারে এইগুলো দেখার জন্য ধন্যবাদ। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা আমি যদি কোথাও ভুল করে থাকি অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিবে। ঠিক আছে, সো সবাইকে জানাই ধন্যবাদ এবং সবাই সুস্থ থাকো। অবশ্যই আমাদের এই পরের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে, যদি দরকার হয় অবশ্যই দেখবে, দরকার না হলে যদি কোথাও বুঝতে ভুল হয় তোমরা দেখতে পারো। সো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।